গল্প নিষিদ্ধ ফুল, লেখায় জান্নাতুল ফেরদৌস। রান্নাঘরে নাস্তা তৈরি করতে ব্যস্ত ডক্টর ফাতিমা কাজী। কাজ সেরে 9টার মধ্যে হাসপাতালে পৌঁছাতে হবে তার। এদিকে ছেলেকে সেই কখন থেকে ডেকেই চলেছে রান্নার ফাঁকে ফাঁকে, উঠার নামদার নেই তার। ফাতিমা কাজী বেশ চটপটে মহিলা। ঘরের কাজ আর হাসপাতালের দায়িত্ব একা হাতেই সামলায়। বাড়িতে তেমন লোক নেই বলে কোনো কাজের লোকও রাখে না। তার ছেলে আরিয়ান কাজী কিছুদিন হলো আমেরিকা থেকে ফিরেছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে। আজ কোথায় একটা যাবে বলে তার মাকে বলেছিল যেন ডেকে দেয় সকালে। অনেকক্ষণ ধরে ডাকার পরে যখন আরিয়ান উঠল না, ফাতিমা কিছুটা বিচলিত হলো। কাজ ফেলে চলে গেলে ছেলের রুমে। তড়ি ঘড়ি করে মাথা কপালে হার বোলালো। সেই কখন থেকে ডাকছি আরিয়ান, বাবা তোর কি শরীর খারাপ করলো? আরিয়ান মায়ের স্পর্শ পেয়ে চোখ খুলল। ঠোঁটে এক ছিলতে হাসি ফুটে উঠল। ঘুম ঘুম বলে বলল, না মা, শরীর একদম ঠিক আছে। কখন থেকে ডাকছি উঠছিলি না কেন? খুব বেশি দেরি করে ফেললে মা? বলেই সময় দেখতে বালিশের পাশে রাখা মোবাইলটা হাতে নিতেই চোখ যেন চিকচিক করে উঠল তার। ফোনের ওয়ালপেপারে এক মনে দেখতে থাকলো তার প্রিয়তমার ছবিটি। ছেলের এই হেন কাণ্ড দেখে বেশ অবাক হলো ফাতিমা কাজী। বিরক্তি নিয়ে বলল, এই ব্যাপার কি রে? কি দেখছি সম্মন হা করে? তুমি ব্রেকফাস্ট রেডি করো মা, আমি জাস্ট শাওয়ার নিয়ে আসি। তাড়াতাড়ি আসবি, আমার লেট হচ্ছে। এই বলে রান্নাঘরের দিকে হাঁটা দিল ফাতিমা। আরিয়ান তখনও এক মনে দেখে যাচ্ছে তার প্রেয়সী ছবি। এরপর ছবিতে একটা চুমু খেয়ে বুকে চেপে ধরলো মোবাইলটা। মিনমিনিয়ে বলতে লাগলো, এবার পার্মানেন্টলি তোমার বাড়িতে আনতে হচ্ছে বেবি। বলেই ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। একটা লম্বা শাওয়ার নিলে, যেটা ওর বরাবরের অভ্যাস। রোজ ঘুম থেকে উঠে শাওয়ার নেওয়া। আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুলগুলো শুকুচ্ছিল। ঘাড় পর্যন্ত সিল্কি চুলগুলোতে একদম বলিউডের হিরোদের মতো লেগে থাকে। লম্বায় 6 ফুট ছাড়িয়েছে। মুখে সুন্দর করে ছেটে রাখা চাপ দাঁড়িয়ে ব্রাউন কালার ঠোঁট। আজকাল নিজেকে দেখেই ক্রাশ খাচ্ছি। অথচ যার খাওয়ার কথা সে এখনো খাচ্ছে না। অমনি হাতে ঘড়ি পড়তে পড়তে রুমের সামনে আসলেন ফাতিমা কাজী। কিছুটা বিরক্তি নিয়ে বলল, আচ্ছা, এই তোর ফ্রেশ হওয়া? আরে সুইট হেয়ার, তোমাকে তো পুরো। এই যা হো, তোমার একটা কানের দুল মিসিং মা। অমনি হন্তদন্ত করে কানে হাত দিল ফাতিমা। সশব্দে হেসে উঠল আরিয়ান। ও হো মা, জাস্ট কিডিং। ছেলের এমন কাণ্ডে বেজার চেতে গেল ফাতিমা কাজী। একে তো লেট নাস্তা করারও সময় পাবে না, তার উপর এই ধরনের মজায় রুষ্ট হলো সে। ব্যাগটা কাঁধে দিয়েই বেরিয়ে গেল সে। দুপুর 12টা বাজে। ব্যস্ত শহরের কোলাহল তবুও কমতি নেই, যে যার নিজ কাজে ব্যস্ত। মীর বেজায় চটে আছে। আরিয়ান সেই 10টা থেকে আসছে আসছে বলে দাঁড় করিয়ে রেখেছে তাকে। আসার নাম নেই। মীরের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আরিয়ানের নাম্বারে কল দিল। কানে ধরতেই পিছন থেকে গাড়ির হর্ন শোনা গেল। পিছনে ঘুরতেই দেখলো আরিয়ান। প্রচন্ড রেগে গিয়ে আরিয়ানকে বলল, এই তোর আসা? আরে মামা, তোর মামি ফোনটাই তুলছে না রে, কি করবো বল? আশ্চর্য, তার ফোন ধরার সাথে আমাকে ওয়েট করানোর সম্পর্ক কি? আর প্রশ্ন না করে উঠে আয় বাপ। মীর এক প্রকার ফুসতে ফুসতে গাড়িতে উঠল। মীর আরিয়ানের একমাত্র বন্ধু। শোনা যায় দূর সম্পর্কের মামা ভাগিনা হয় তারা। তবে সমবয়সী আর রাতনিক মিল থাকায় ওরা বন্ধু। মীরের বাবা মাকে নেই, সে অনাথ। তবুও ভালো আরিয়ানের বদৌলতে একটা পরিবার জুটেছে তার। বাসায় ভালো কিছু রান্না থেকে অনুষ্ঠান পর্যন্ত কোনো কিছুতে বাদ পড়ে না সে। মীর এক মনে গাড়ির জানালা দিয়ে বাইরে দেখছে। তাকে উদাস দেখে আরিয়ান জিজ্ঞেস করলো, কিরে, তোর আবার কি হলো? মীর জবাব দিল না। খানিক বাদে আরিয়ান আবারও বলল, তুই এমনিতেই দেখতে ভালো না, তার উপর মুখ গোমরা করে থাকলে জঘন্য লাগে দেখতে। আমরা কোথায় যাচ্ছি? মানিকগঞ্জ। মীরের আর বুঝতে বাকি রইল না সে কেনে যাচ্ছে। এই ওয়ান সাইড লাভ থেকে কত দূর নিয়ে টেকাবে আরিয়ান? হঠাৎ করা ব্রেক কষল আরিয়ান।
মীর মুখ থুবড়ে পড়ল প্রায়। মীরের মেজাজ এবার আরো চমকে উঠল। ভাই, তুই না হয় প্রেমে পড়ে জীবনের মায়া ত্যাগ করেছিস, তা বলি আমার মতো নিষ্পাপ ছেলেকে মারতে তোর একটু বিবেকে লাগা উচিত। এভাবে কেউ ব্রেক করে? তোর ভাঙা রেডিও বন্ধ করে সামনে দেখ। রিয়াসা। রিয়াসাকে গাড়ির সামনে দেখে বিরক্তিতে কপাল চাপড়ালো মীর। জানার কাজ নামিয়ে মাথা বের করলো। আবে আন্টির মেয়ে, এখনই চেপে চিড়ে বানিয়ে দিত আরিয়ান। মরার জন্য আর কোনো গাড়ি চোখে দেখলি না? রিয়াসা কিছু না বলেই ব্যাক সিটে গিয়ে বসে পড়ল। আমরা কোথায় যাচ্ছি গাইস? আরিয়ান, এসিটা অন করবি, গরম লাগছে খুব। মীরের মাথায় দুষ্ট বুদ্ধি ভর করলো, এবার ওকে জ্বালাবে। রিয়াসা মীর আর আরিয়ানের মাঝে জোর করে ঢুকা একটা সোকল্ড ফ্রেন্ড মাত্র, তবে সে আরিয়ানের প্রতি ভীষণ রকম দুর্বল। কয়েকবার প্রকাশ করতে চেয়েছিল বটে, তবে আরিয়ান সাফ জানিয়ে দিয়েছে সে এক ফুলে আসক্ত ভ্রমর। পরে আর কি, স্যাড ওয়ান্স আইড লাভ। এ নিয়ে মীর কথায় কথায় খোঁচা মারে রিয়াসাকে। হ্যাঁ রে রিয়াসা, শুনলাম তোকে ছেলে পক্ষ দেখতে এসে রিজেক্ট করে দিয়ে চলে গেছে। এ মা, এবার কি হবে বলতো? মীরের কথায় ভেঙচি কাটে রিয়াসা। ওরকম কত এলো গেল, তাতে রিয়াসার একটা পশমও পড়লো না বুঝেছিস? শুধু আসা যাওয়া করে, বসে না। রিয়াসা এবার পিছন থেকে মীরের চুল টেনে ধরল। আরে লাগছে ডাইনি চার্ডর। আবারও গাড়ি ব্রেক করলো আরিয়ান। মীর বলল, আবার ব্রেক করলি কেন? কাকে তুলবি আবার? আরিয়ান দাঁতে দাঁত চেপে বলল, অলরেডি দুটো হনুমান তুলে ফেলেছি গাড়িতে। গাড়ির মধ্যে দুটো বন মানুষ এমন চুলোচুলি করলে ড্রাইভ করা যায়? টুংটাং শব্দ করে মীরের ফোন বেজে ওঠে। এখন আবার কোন সম্বন্ধীর বলে কল দেয়। ফোন বের করেই মুখে হাসি ফুটে তার। আরে হ্যাঁ মামি। আরে না না, কি যে বলেন না। আরে আরিয়ান তো কাল সুইসাইড করতে গেছিল, এই কোন রকমে বাঁচিয়ে এখন আপনাদের ওদিকেই যাচ্ছি। তাহলে রাখছি মামি। আচ্ছা। আরিয়ান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মীর একগাল এসে বলল, আরে চালা বাপ। গাড়ি এসে থামলো মানিকগঞ্জ একটি রেস্টুরেন্টের সামনে। রিয়াসা সেলফি তুলতে ব্যস্ত। মীর এক মনে মোবাইলে গেম খেলছে। আরিয়ান দুজনকে নিয়ে বেজায় বিরক্ত। তখনই জানালার কাজ ভেদ করে দৃষ্টি যায় সেই কাঙ্ক্ষিত মানুষের দিকে, যার জন্য এত পথ এসেছে। গাড়ি থেকে নেমে দাঁড়ায় সে। পিছন থেকে ডাকে সে, জুই। তখনই পিছনে তাকায় নারীটি। বয়স 18 পড়ল, সবে 5 ফুট হবে লম্বায়। গায়ের রং করা ফর্সা, মাথায় ওড়না দেওয়া, পোশাক আশাকার হাঁটা চলায় স্পষ্ট ভদ্রতার রেশ দেখা যায়। ওড়নার নিচ থেকে হাঁটু অব্দি দেখা যাচ্ছে চুলের বেনিটা। সর্বদা প্রসাধনীর প্রলেপ আর অলঙ্কার মুক্ত নারীটিকে আরিয়ানের শুভ্র ফুলের মতো লাগে। এক প্রকার দৌড়ে কাছে এগিয়ে গেল আরিয়ান। নারীটি তখনও এক জায়গায় স্থির। সে এমনি, কোনো চঞ্চলতা নেই। কি ব্যাপার, সব ঠিক আছে তো? উত্তরে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে মেয়েটি। অতঃপর চোখ নামিয়ে নেয়। সে কারো চোখের দিকে সরাসরি তাকিয়ে কথা বলতে পারে না। তার নিস্তব্ধতা দেখে আরিয়ান আবারও বলে, না মানে বাইরে সচরাচর বোরখা ছাড়া দেখা যায় না, তাই বললাম আর কি। কিছু মনে করলে আবার? সে দুই দিকে মাথা নাড়ায়। অর্থাৎ না। আরিয়ান এক দৃষ্টিতে দেখতে থাকে গোলগাল চেহারা আর ধূসর রঙের চোখ। মনে মনে দেখে স্ত্রী হিসেবে কল্পনা করে। তার ভ্রম ভাঙে জুইয়ের কথায়। আপনি এই সময় এখানে? জুই সব সময় আস্তে কথা বলে। তার উপর আরিয়ানের অন্যমনস্কতায় শুনতে পেল না তার কথা। হ্যাঁ, কি বললে? বললাম এই সময় এখানে কি করছেন? এখান দিয়েই যাচ্ছিলাম। রেস্টুরেন্টের কাছে গাড়িটা থামাতেই তোমায় দেখলাম। ও আচ্ছা। হঠাৎ জুইয়ের হাতটা ধরে ফেললো আরিয়ান। নিজের সামনে এনে বলল, বাহ, খুব সুন্দর মেহেদি পড়েছ তো। বাড়িতে অনুষ্ঠান নাকি? জুই হাতটা ছাড়িয়ে নিয়ে বলল,
আমার কাকার। তা তোমারটা কবে? উত্তরে মুচকি হাসলো জুই। সেটা চমৎকার লাগলো আরিয়ানের কাছে। ওদিকে গাড়িতে বসে রেগে ফুঁসছে রিয়াসা। যেদিন থেকে জেনেছে আরিয়ান জুইকে ভালোবাসে সেদিন থেকেই যেন জুই ওর চোখের কাঁটা। পরক্ষণেই হেসে উঠল। জুই তো আর বাঁচে না, এখনো তা ভাঙা যায় এই সম্পর্ক। আচ্ছা আমি আসি এবার। এখনই যাবে কেন? জুইয়ের চলে যাবার কথায় ব্যস্ত হয়ে পড়ে আরিয়ান। আর কিছুক্ষণ থেকে যাও। জুই বোঝে না এই লোকটার এমন আচরণের কারণ। জুইয়ের সাথে একটা মেয়ে ছিল, তার সমবয়সী হবে। সে জুইকে কানে কানে বলল, কে রে এই হ্যান্ডসামটা? জুই সশব্দেই বলল, উনি ডক্টর ফাতিমা কাজীর ছেলে। ওই যে আন্টিটা আমাদের ওখানকার কর্নেলের ফ্ল্যাটটা কিনেছে। তাহলে তো বেশ বড় লোকের বল। জুই তাকাতেই চুপ করে যায় মেয়েটি। আরিয়ান ব্যথিত হয় ভীষণ। তার প্রিয়তমার কাছে সে শুধুই ডক্টর ফাতিমা আন্টির ছেলে। অন্যদিকে সে তাকে নিয়ে বিয়ে, বাসর, সংসার, বাচ্চা পর্যন্ত ভেবে রেখেছে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে সে। আমি আসছি। বাসায় সবাই চিন্তা করবে অনেকক্ষণ হলো বের হয়েছি। আরিয়ান আর বাধা দিতে পারল না। কোন অধিকারে বাধা দিবে সে? ইচ্ছে তো করছিল জোর গলায় বলতে, তোমায় ভীষণ দেখতে ইচ্ছে করছে, আরো কিছুক্ষণ থাকো। কেবল মুচকি হেসে বিদায় দিল তাকে। জুই চলে গেল। যতদূর থেকে দেখা যায় দেখতে থাকলো আরিয়ান। অতঃপর গাড়িতে গিয়ে বসলো। তার সত্তা ছেয়ে গেল বিষণ্ণতায়। তার ছাপ স্পষ্ট দেখা গেল মুখে। তার বিষণ্ণ মুখ পানে চেয়ে মীর বলল, কই থেকে আসলি মামা? সে কোনো উত্তর দিল না। কি বলবে সে তার প্রিয়তমার কাছে মূল্য পায়নি সেটা? নাকি বলবে সেই মানুষটা আসলে জানেই না যে আরিয়ান তাকে কতটা ভালোবাসে? মীর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে তার পানে। এভাবেই চলছে 3 বছর ধরে। ছেলেটা আসে, মন ভাঙে, আবার ফিরে যায়, আবার আসে। রিয়াসা বলে উঠল, কি আর বলেও? পাত্তা দিল না মেয়েটা। সুন্দর বলে কি দেমাগটাই না দেখায় ও? মীর বলল, কি বলিস দেখা হলো? আর আমায় দেখলি না? রিয়াসা ফের বলল, আর তোরও বলিহারি রুচি আরিয়ান। তোর মতো এত বড়লোকের এডুকেটেড হ্যান্ডসাম ছেলে অমন একটা গ্রাম্য মেয়ের। কথাটা শেষ করতে পারল না রিয়াসা। তার আগেই বলে উঠল আরিয়ান, তোর সমস্যাটা কোথায় বলতো? আর একটা কথা বলবি না এ নিয়ে? বাড়ি ফিরতে 11টা বাজলো রাত। এসেছে আরো আগেই, কিন্তু বাড়িতে ঢোকেনি। ধরম করে দরজা বন্ধ করে দিল রুমে ঢুকেই। ফাতিমা কাজী চুপচাপ দেখে গেলেন বিষয়টা। তার হাসি খুশি ছেলেটা খুব সহজে এমন করে না। 1 ঘন্টা পর মাথা মুছতে মুছতে বের হলো আরিয়ান। সে জানে যত রাতেই হোক মা তাকে চা খাবে না। চুপচাপ টেবিলে বসলো। সে জানে মা এখন তাকে কতগুলো করার কথা শোনাবে। কিন্তু না হওয়া সেটা হলো না। কি হয়েছে বাবা? আরিয়ান চেয়ে থাকলো মায়ের দিকে। ফাতিমা ফের বলল, বলবি না মাকে? আরিয়ান মাকে জড়িয়ে ধরলো উঠে গিয়ে। সে ফোপাচ্ছ, বলতে পারছে না মাকে। ফাতিমার আত্মা কেঁপে উঠল যেন। কাঁপা কাঁপা গলায় বলল, আমি একজনকে ভালোবাসি মা। ফাতিমা কাজে বিস্ময় ঢোক গিল। এতে এত উতলা কেন হচ্ছিস বাবা? মেয়েকে কি অন্য কোথাও বিয়ে দিচ্ছে? না। তাহলে সমস্যা কোথায়? তোর ইচ্ছা অনিচ্ছা, মতামতকে গুরুত্ব দিই আমরা। তুই বললে আমি আর তোর বাবা কথা বলি মেয়ের পরিবারের সাথে। সে আমায় ভালোবাসে না মা। কিন্তু কেন? তার কোনো বিশেষ কারণ আছে কি? আমি তাকে ভালোবাসার কথা বলিনি এখনো। ফাতিমা হেসে ফেলল। ছেলেকে নিজের থেকে ছাড়িয়ে সামনে বসালো। কবে থেকে ভালোবাসিস? 3 বছর মা। বলিসনি কেন এখনো? তাকে আমার বোঝা হয়ে গেছে মা। সে আমার প্রেমের প্রস্তাব গ্রহণ করবে না। তাহলে বিয়ের প্রস্তাব দে। তুই না পারলে আমরা কথা বলবো তার পরিবারের সাথে। আরিয়ান চোখ তুলে দেখালো মায়ের দিকে। একটু আশার আলো দেখতে পেল বোধ হয়।
চাপা কষ্টটা যেন হালকা হচ্ছে ক্রমশ। ফাতিমা আবারও তাকে আশ্বস্ত করল। আচ্ছা মেয়েটিকে সেটাই তো বললি না। কে সেই ভাগ্যবতী যার জন্য আমার নয়নমণি এত ছটফট করছে? জুই। কোন জুই? তোমার পেশেন্ট। মানিকগঞ্জে বাসা। কি? মা তোমার আপত্তি আছে? আপত্তি কেন থাকতে যাবে? আরে ও তো লক্ষ্মী মেয়ে। আমি আজই তোর বাবাকে ফোন করে বলছি যেন বাড়ি ফিরে। শুক্রবারই যাবো ওদের বাড়িতে প্রস্তাব নিয়ে। আরিয়ান মাকে জড়িয়ে ধরে। বুক থেকে যেন পাথর নেমে গেল তার। খেয়ে রুমে চলে গেল। আজ তার ভীষণ খুশি লাগছে। ফোন বের করে দেখতে লাগলো প্রিয়তমার ছবি। বিয়ে বাড়ির ব্যস্ততায় বসার সুযোগটুকু নেই জুইয়ের। বাসর ঘর সাজানোর কাজে সাহায্য করছে। হঠাৎ কারো হেডসেট আনে সাইডে চলে আসে জুই। ইমন ভাইয়া। কি করছো বলো তো? হাতের প্লেটগুলো এক্ষুনি পড়ে যেত। কাল কার হাত ধরে কথা বলছিলি? কে ছিল ছেলেটা? উনি ফাতিমা আমটির ছেলে। দেখা হলো রাস্তায় তাই। তাই বলে হাত ধরে কথা বলবি? তা শুধু হাতই ধরেছিল নাকি আরো কোথাও? ছি ভাইয়া। একদম নাটক করবি না। কি এত ঘেঁষাঘেঁষি ওই ছেলের সাথে? হ্যাঁ বল না। ছাড়ো আমার হাত। দৌড়ে চলে গেল জুই। ইমন সম্পর্কে জুইয়ের মামাতো ভাই। কিন্তু সে জুইকে মোটেও বোনের মতো দেখে না। ভালো একটা চাকরি হলেই বিয়ের প্রস্তাব নেবে জুইয়ের বাবার কাছে। শুক্রবার সকাল 10টা। জুইয়ের বাড়ির উদ্দেশ্যে নিজেদের গাড়ি নিয়ে রওনা হয়েছে আরিয়ানের পরিবার। সাথে মেয়েরও রয়েছে। আরিয়ান মেরুন কালার সিকোয়েন্স পাঞ্জাবি পরেছে, সাথে সাদা পায়জামা। ধবধবে সাদা গায়ে পাঞ্জাবিটা ভীষণ মানিয়েছে তাকে। মীর তাকে বারবার দেখছিল। আজ গাড়ি মীর ড্রাইভ করছে। পাশেই আরিয়ান বসে। পিছনে বসেছেন ফাতিমা আর তার স্বামী আসলাম তাজি। পেশায় একজন ব্যবসায়ী। কেমিক্যালের বিজনেস তার। মীর আরিয়ানের দিকে তাকিয়ে বারবার মুচকি মুচকি হাসছিল। কি রে মামা, এমন সাজ দিয়েছিস যেন আজে বিয়ে তোর? আমাকে না দেখে সামনে দেখ। শ্বশুর বাড়ির বদলে জমের বাড়ি নিয়ে নারাস। গাড়ি চালাতে চালাতে মীর একটা গান ধরল। ও তুই একটা নিশি জাগিয়ে দেখ কত যন্ত্রণা। চোখের এক ফোঁটা জল ঝরায় দেখ কত বেদনা। এমন হলে একটা রাত জেগে থাকা কত চোখের জল। লাইনটা শেষ হতে না হতে মীরের বাহুতে ধুমধাম ক্ষীর বসাতে লাগলো আরিয়ান। আরে করছিস কি মামা? লাগছে তো। পিছন থেকে এদের কাণ্ড দেখে হেসে কুটি কুটি হচ্ছে আসলাম গাজী। তবে রাগে ফুসে ফাতিমা। পিছন থেকে কড়া গলায় বলল ফাতিমা। মীর গাড়ি সামনের কোনো রেস্তোরাঁ দেখে দাঁড় করাবে। আমার একটু ফ্রেশ হওয়া প্রয়োজন। বুড়ো হয়ে যাচ্ছ আপা। এটুকু জার্নি করে হাঁপিয়ে গেলে। আসলাম কাজী কটাক্ষ করে বললেন। আমারই সামনে আমার বউকে বুড়ি বলা হচ্ছে? মীর হেসে বলল, ভাইয়া তোমার সামনে তো আরিয়ান, আর আমি ওর সাইডে। গাড়ি এসে থেমে গেল রেস্টুরেন্টের সামনে। আসলাম কাজী, আরিয়ান ও ফাতিমা ভেতরে চলে যাচ্ছে। আরিয়ান দেখলো মীর অন্যদিকে যাচ্ছে। পিছন থেকে ডাকলো, কিরে শালা ওদিকে যাচ্ছিস কেন? আসলাম কাজী ছেলেকে বললেন, ও তোমার শালা হতে যাবে কেন স্টুপিড? ও আমার শালা। তো বাবার শালা ওদিকে কোথায়? আবে বোনের ছেলে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছি। আরিয়ান আর কথা বাড়ালো না। বাবার সাথে ভিতরে চলে গেল। জুই এর মধ্যবিত্ত পরিবার। বাবা শাহিন শেখ একটা মুদি দোকান করে। ইদানিং ব্যবসায় বেশ মন্দা দেখা দিচ্ছে। টেনে টুনে সংসার। এর মধ্যে মেয়ের বহু বিয়ের প্রস্তাব এসেছেন। কিন্তু তিনি বরাবরই স্পষ্টভাবে বলে দিয়েছেন সে আর একটু গুছিয়ে নিতে চায় আর্থিক অবস্থা। তাছাড়াও মেয়ে পড়ছে। বয়সও বেশি নয়, সবে 18তে পা দিয়েছে। দোকান থেকে বাড়ি ফিরে গোসল সেরে গায়ে তেল মাখছিলেন রোদে বসে। হঠাৎ একটা গাড়ি এসে তার বাড়ির সামনে থামলে গাড়ি থেকে নেমে আসলো তার পরিচিত মুখ ডক্টর ফাতিমা কাজী। ললাট প্রশস্ত হলো শাহিন শেখের। আরে ডাক্তার ম্যাডাম, আপনি?
এই গরিবের বাড়িতে? আসেন আসেন। কই গো জুইয়ের মা? আরে দেখো কারা আসছে। আরিয়ান তাদের সালাম জানালো। আসলাম তার আপ্যায়নের ভঙ্গিতে বেশ খুশি হলেন। বললেন, অত ব্যস্ত হবেন না ভাইজান, এরপর আসা যাওয়া লেগেই থাকবে। আত্মীয়তা করতে এসেছি। আত্মীয়তার কথা শুনে বেশ অবাক হলেন শাহিন ও তার স্ত্রী মায়া। মায়া বেগম এগিয়ে আসলেন। আসেন আপা, ভিতরে আসেন। মিষ্টির প্যাকেটগুলো রেখে তারা ঘরে গিয়ে বসল। সবাই কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু আরিয়ানের চোখ কিছু একটা খুঁজছে। মীর বুঝতে পারলেন না, বোঝার ভান করে আছে। কিরে বল আরিয়ান। হ্যাঁ, কিছু বলছিলে মা? এত গুরুত্বপূর্ণ কথায় ছেলের মনোদেশনতায় ফাতিমা কাজী কিছুটা লজ্জিত হলেন শাহিন ও তার স্ত্রী মায়া বেগমের কাছে। আসলাম শেখ বলে উঠল, আহা, আপনি সব বলবে নাকি, আমার বৌমাকে ডাকুন। শাহিন শেখ বিনয়ের সাথে বললেন, কি যে বলেন ম্যাডাম, আমাদের সাথে কি আপনাদের যায়? আমনেরা কত বড় ঘরের মানুষ। ও কথা ভুলেও বলবেন না ভাইজান, আমরা এবার ব্যয় হব যে। বলে হেসে উঠল আসলাম কাজী। মায়া বেগমের চোখ ছলছল করছে, তবে এই কান্না আনন্দের। পাশের ঘর থেকে শব্দ শুনল জুই। তার শিরদাঁড়া বেয়ে একটা শীতল হাওয়া নেমে গেল। এবার জুইকে ডাকুন না আপা। আচ্ছা, আমাদের ঘরের বউ করে আপনার মেয়েকে দিতে কোনো আপত্তি নেই তো আপা? না না আপা, এ তো আমাদের সৌভাগ্য। আমি জুইকে ডাকছি এখনই। জুইকে নিয়ে বেরিয়ে আসলো মায়া। পরনে কালো রঙের একটা থ্রি পিচ, মাথায় বরাবরের মতো সুন্দর করে ওড়না দেওয়া। এবার আরিয়ানের মুখে হাসি ফুটল। জুইকে বসালো ফাতিমার পাশে। ফাতিমা জুইয়ের কপালে চুমু খেয়ে বলল, আজ এই আংটি পরিয়ে যাবো কিন্তু ভাইজান। আংটি পরিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে গেল তারা। তারপর কেটে গেল 15টা দিন আর তাদের বিয়ে। আরিয়ান খুশিতে নাচতে যাচ্ছে। বাবা তাকে নিজের হাতে তৈরি করে দিল। সুষ্ঠুভাবে হয়ে গেল বিয়ে। বাসর ঘরটা তাজা ফুল দিয়ে সাজানো। জুইকে সে কখন বসিয়ে দিয়ে গেছে। তার ভীষণ দুর্বল লাগছে। এ বাড়িতে আসার পরেই ফাতিমা যত্ন করে খাইয়েছে তাকে। বিয়ের দিন বউদের ঠিক করে খাওয়া হয় না। সারাদিন মানুষজনের ভিড়ে ভীষণ ক্লান্ত সে। খট করে দরজা খুলল তখনই। আরিয়ান ঢুকেছে ঘরে। জুইয়ের ভিতর ভয়টা আরো জেঁকে বসল। কখনো কোনো পুরুষ মানুষের সাথে না মেশা মেয়েটা ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। আরিয়ান পাশে এসে বসলো জুইয়ের। জুই অনবরত কেঁপে যাচ্ছে। সে নিজেকে স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ। আরিয়ান দৃষ্টি স্থির রেখে বলল, ওভাবে কাঁপছো কেন? ভয় করছে আমাকে? আরিয়ান উঠে গেল ফ্রেশ হতে। জুই হাফ ছেড়ে বাঁচল যেন। কিছুক্ষণ পর আরিয়ান ফিরে এলো, ছাই রঙা ট্রাউজার আর কালো গেঞ্জি পরে। একটা মেরুন কালার ড্রেস জুইয়ের হাতে দিয়ে বলল ফ্রেশ হতে। জুই লক্ষ্মী মেয়ের মতে সবটা শুনল। তার ভয় পাওয়ার বিষয়টা বেশ ভালোই লাগছে আরিয়ানের। বউ। আরিয়ানের ডাকে চমকে তাকালো জুই। জি বলুন। তাড়াতাড়ি সব খুলে ফেলো, বাসর করতে হবে তো। জুই ইচ্ছে করলো লজ্জায় মিশে যেতে। এত নির্লজ্জ কেন লোকটা? ছি। আরিয়ানের কল আসলো। কথা বলতে ব্যালকনিতে গেল। ফাঁকা ব্রিজের উপর হাঁটছে মীর। সব কেমন শূন্য শূন্য লাগছে আজ। জীবনের সবচেয়ে মূল্যবান আর ভালোবাসার জিনিসটা চলে গেল। তার পা দুলছে। দেহের ভর ছেড়ে দিল রাস্তার ওপর। নেশায় বুঁদ হয়ে আছে সে। নিয়তি আমার সাথে কেন খেলে এভাবে? কেন? কেন ও? মীরের চিৎকারে যেন কেঁপে উঠল শুনশান নিস্তব্ধ রাস্তাটি। আমার বন্ধুত্বের কাছে ভালোবাসা হেরে গেল। জুই আর আমার হবে না হাও। জুই। জুই, আমি আমি তোমাকে বলতে পারিনি। চোখ বুজে গেল তার। জ্ঞান হারালো বোধ হয়। পড়ে রইল রাতের কোলাহল মুক্ত রাস্তার ওপর। আরিয়ান বারান্দা থেকে এসে দেখল জুই সেই আগের জায়গাতেই দাঁড়িয়ে।
পিছন থেকে জড়িয়ে ধরতেই জুই চিৎকার দিল, আ ঈশ্বর, এভাবে আমার ইজ্জতের ফালুদা করতে পারলে বউ? জুই যেন লোহার মতো শক্ত হয়ে গেল। কোনো নড়চড় নেই। আরিয়ান বুঝলো এভাবে কিছুই হবে না। জুইয়ের সাথে সহজ হতে হবে। সে কখনো কারোর সাথে বেশি মেশেনি। অস্বস্তি হচ্ছে বেশি এজন্য। একটা গল্প শুনবে জুইফুল? জুই উত্তর দিল না। পূর্বের ন্যায় নিচু করে রইল মাথা। আরিয়ান এবার জুইয়ের থুতনি ধরে মুখ তুলল। আমার সাথে সহজ হওয়ার চেষ্টা করো জুই। এখন থেকে আমার সাথেই থাকতে হবে তো। কি একটা গল্প বলবেন বলছিলেন? যাক, বউয়ের মুখ থেকে একটা কথা বের হলো তবুও। কিন্তু সে গল্পটা শুনতে হলে যে তোমাকে আমার বুকে মাথা রাখতে হবে। আরিয়ান বালিশ এলান দিয়ে শুয়ে পড়ল। বুকে হাত দিয়ে সেখানে মাথা রাখতে ইশারা করলো জুইকে। জুই এবার আর শক্ত হয়ে রইল না। বাধ্য মেয়ের মতো বুকে গুটি সুটি দিয়ে শুয়ে রইল। আরিয়ান জড়িয়ে ধরে আরো কাছে নিয়ে আসলো তাকে। মাথায় আবার একটু দুষ্ট বুদ্ধি ভর করলো আরিয়ানের। এমন চুমুই তো খাওয়া হলো না বউকে। কোমরে ধরবেন না আমার ভীষণ সুরসুরি। আলতো করে জুইয়ের কপালে চুমু খেলো আরিয়ান। তার ভিতরে যেন পুরুষত্ব জাগ্রত হতে লাগলো। নববিবাহিতা বৈধ স্ত্রীকে বুকের ওপর এতখানি চেঁচা পেয়ে কোনো পুরুষই নিজেকে সামলাতে পারবে না। জুইয়ের ঘাড়ে মুখ গুজলো আরিয়ান। জুই এবার ফুপিয়ে কেঁদে উঠল। আরিয়ান মাথা তুলল। আচ্ছা ঘুমাও, আর এমন করবো না। আরিয়ান জানে সে যাই করুক জুই বাধা দিবে না। শুধু কাঁদবে। জোর করতে ইচ্ছা করলো না। মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো স্ত্রীর। খানিক বাদে টের পেল জুই ঘুমিয়ে পড়েছে। সেই সুযোগে টপাটপ কয়েকটা চুমু খেয়ে নিল। তারপর নিজেও ঘুমিয়ে গেল। সকালে চোখে মুখে পানির ছিটা পড়তেই ঘুম ভাঙলো আরিয়ানের। চেয়ে দেখলো জুই লেভেন্ডার একটা সুতি শাড়ি পরে চুল মুছছে। কপাল কুঁচকে বলল, সারা রাত কিচ্ছু করতে দাওনি। সকাল সকাল গোসল করে সবাইকে কি বোঝাতে চাচ্ছ? মা হসপিটালে গেছে। কাল রাতে মীর মামাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। আপনি উঠে ফ্রেশ হয়ে দেখে আসুন একটু। কি বলছো? আমায় আগে দেখতে পারতে। তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেল আরিয়ান। আরিয়ান ফ্রেশ হয়ে সাদা একটা শার্ট পরে নিল, সাথে নেভি কালার জিন্স। ঘড়ি পড়তে পড়তে বলল, আমি ওদিকের ব্যাপারটা দেখে আসি জুইফুল। তুমি খেয়ে নাও। কাউকে দেখছি না যে। ফুফিদের ফ্লাইট 8টায়। সকাল সকাল বেরিয়ে গেছে। কি আশ্চর্য, আমায় কেউ বলার প্রয়োজন মনে করলো না। আপনি ঘুমাচ্ছিলেন তাই দেখেনি। জুই সবসময়ই আস্তে আর নম্রভাবে কথা বলে। ভীষণ মিষ্টি শোনায় তার কণ্ঠ। আরিয়ান তার কথাগুলো বেশ পছন্দ করে। কিন্তু জুই বেশি একটা কথা বলে না। প্রয়োজন হলে তবেই বলে, এই বউ, তোমাকে এত মিষ্টি করে কথা বলতে কি শিখিয়েছে? যাই হোক, এবার ফটাফট আমাকে কয়েকটা চুমু খাও, আমি বেরোবো। আমায় নিয়ে যাবেন? এত মিষ্টি করে বললে আবার রেখে যাওয়া যায় নাকি? তাই এভাবেই যাবে নাকি? আপনি 5 মিনিট অপেক্ষা করুন, আমি বোরখা আর হিজাব পরে আসি। মেয়েদের 5 মিনিট আমার জানা আছে। কিভাবে জানেন? আসলে সেদিন মেয়েরা কিভাবে 5 মিনিটে রেডি হতে পারে তা নিয়ে ইউটিউবে 45 মিনিটের একটা ভিডিও দেখেছিলাম। মুচকি হেসে প্রস্থান করলে জুই। ঠিক 6 মিনিটের মাথায় এসে গেল সে। হিজাব পরে চোখ দুটো যেন আরে মায়াবী লাগছিল। বেরিয়ে গেল দুজন হাসপাতালের উদ্দেশ্যে। নিচে নেমে গাড়ির দরজা টেনে খুলে দিল। জুই বসল। আরিয়ান গাড়ি চালাচ্ছে। হঠাৎ সামনের আয়নায় চোখ যেতেই দেখলো জুই এক মনে তাকে দেখছে। আয়নায় দুজনের চোখাচোখি হতে জুই চোখ সরিয়ে নিল। আরিয়ান শয়তানি হাসি দিয়ে বলল, ওভাবে কি দেখছিলে? আপনাকে দেখার কি আছে? আচ্ছা, আর দেখবো না। না, যদি আদর টাদর করতে চাও ফাঁকা জায়গা দেখে গাড়ি ব্রেক করতে পারি। কি করব? না না, ফিরে এসে কিন্তু বাসর করব। ছি। আরিয়ান জোরে জোরে হাসতে লাগলে।
9 নম্বর রুমে পেশেন্টের বাড়ির লোক কে আছেন? পেশেন্টের জ্ঞান ফিরেছে। ডাক্তারের কথা শুনে এগিয়ে আসে ফাতিমা। ডক্টর, আমি কি একবার ভিতরে যেতে পারি? নিশ্চয়ই। ফাতিমা কেবিনে প্রবেশ করল। মীর চোখ বন্ধ করে শুয়ে আছে। সেই ছোট থেকে আরিয়ানের সাথে সঙ্গ ছেলেটার। ফাতিমার ভীষণ মায়া মীরের প্রতি। এখন কেমন বোধ করছিস মীর? মীর উত্তর দিল না, কেবল চেয়ে রইল ফাতিমার পানে। চাহনিতে ছিল অসহায়ত্ব আর নিঃসহায়ের ছাপ। ফাতিমার বুক যেন চাতু করে উঠল মীরের এই চাহনিতে। কি হয়েছে মীর? আর তুই রাস্তার পরেই বাঁচলি কেন? ডাক্তার বলল কোনো গাড়ির ধাক্কা বা দুর্ঘটনারও চিহ্ন নেই। আসলে কাল বন্ধুদের সাথে নেশা করেছিলাম। বেশি হয়ে গেছে একটু। আচ্ছা, বিশ্রাম কর। ফাতিমা বেশ বিচক্ষণ মহিলা। মুখে মেনে নিলেও সে নিশ্চিত যে মীর মিথ্যা বলছে। জুই আর আরিয়ান কেবিনে প্রবেশ করল। ফাতিমা আরিয়ানের কাছে এগিয়ে গিয়ে বলল, তোরা কথা বল, আমি ডক্টরের সাথে কথা বলে আসি। আজই রিলিজ দেবে। আরিয়ান মীরের পাশে বসল। কিরে মামা, কেসটা কি? ছ্যাঁকা খেলি নাকি? মীর তাদের দুজনের একসাথে উপস্থিতি নিতে পারছিল না একদম। তার ভিতরটা জলে পড়ে যাচ্ছে। সে মনে মনে দোয়া করছে, এমন দৃশ্য দেখার ভাগ্য কোনো শত্রুরও না হোক। কিরে মীর জাফর, কথা বলছিস না কেন? জানিস তোর চিন্তায় বাসটাও করতে পারিনি। কি সব বলছিস ওর সামনে, বেহায়া? যা তো এখান থেকে। সে তো যাবই। তোকে নিয়ে যাব। আমি আমার বাড়ি যাব। তোর কথা শুনবে কে? ফাতিমা রুমে ঢুকলো। রিলিজ পেয়ে গেছে। শরীরটা দুর্বল, কয়েকদিন বিশ্রাম করলেই ঠিক হয়ে যাবে। খুব জোরাজুরির পর মীরকে কাজের বাড়িতে নেওয়া হলো। ওর আসতে না চাওয়ার বড় কারণটা হলো আরিয়ান আর জুইকে একসাথে দেখতে হবে রোজ। উপায় না পেয়ে আসতেই হলো। বাড়ি এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল মীর। আরিয়ান নতুন ফ্যাক্টরি করছে, সেখানে গিয়েছিল। সন্ধ্যায় বাসায় আসলো। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস পাল্টে নিল। ডিভানে গায়ে এলিয়ে জুইকে জোরে জোরে ডাকতে লাগলো। জুই নিচে রান্নাঘরে শাশুড়ির হাতে হাতে কাজ করছিল। ফাতিমা বললেন, ওই যে দেখছে, যা দেখে আয়। জুই ঘরে আসলো। কিছু লাগবে? বুকে আসো। হ্যাঁ, বুকে আসো। হ্যাচকা টানে জুইকে কাছে নিয়ে আসলো আরিয়ান। চুমু দিতে গেলেই দু হাতে মুখ ঢেকে ফেলল জুই। আরিয়ান কপাল কুঁচকে বলল, এই তুমি এত নিরামিষ কেন? নিরামিষ কি? আনরোমান্টিক। ছাড়ুন মা, একা একা কাজ করছে। ছাড়বো না। জুই বুঝতে পারলো এর শক্ত বাঁধন থেকে গায়ের জোরে ছুটতে পারবে না। জুইয়ের মুখ এবার কাদো কাদো হয়ে এলো। এই বউ, তাকাও না এদিক। ছাড়ুন। আমার কি হো? আরিয়ানের আবেদনময় গলা শুনে জুইয়ের শরীরে কাটা দিয়ে উঠল। আরিয়ানের ঠোঁটের স্পর্শে তার চেতনা ফিরল। আরিয়ান মাথার পিছনে চেপে ধরে গাঢ় চুমু দিচ্ছে জুইয়ের ঠোঁটে, যেন জুইকে শুষে নিতে চাইল। 2 মিনিট পর ছেড়ে দিল। আবার চুমু দিতে গেলেই জুইয়ের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কি বাচ্চা কাচ্চা বিয়ে করলাম। আদর করতে গেলেই কেঁদে ভাসায়। কলিং বেল বাজতে দরজা খুলে দিল জুই। সারপ্রাইজ। জুই হকচকিয়ে উঠল এমন হঠাৎ চিৎকারে। দরজার সামনে জুইকে দেখে অবাক হলো রিয়াসা। এই মেয়ে, তুমি এখানে কি করছো? আপনাকে ঠিক চিনলাম না। হাউ ডেয়ার ইউ! পেয়েছোটা কি তুমি? আন্টি স্নেহ করেন বলে কি বাড়িতে এসে বসবে? আর আরিয়ানই বা কোথায়? আরিয়ান, আরিয়ান, উনি ঘুমাচ্ছেন। আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। মানে? তুমি ওর বেডরুমে যাবে? এত সাহস তোমার? ভুলেও আরিয়ানের ধারের কাছে ঘেসবে না বলে দিলাম। আরিয়ান শুধুই রিয়াসার। চেঁচাতে চেঁচাতে আরিয়ানের রুমে ঢুকবে রিয়াসা। সঙ্গে চাচাতো বোনকে নিয়ে এসেছে।
সেও গেল রিয়াসার পিছনে। জুই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, চোখ থেকে নোনা পানি ঝরে পড়ছে। মীরের সহ্য হলো না এই দৃশ্য। হতে পারে সে অন্য কারো, তাই বলে কেউ এভাবে কাঁদাবে? মীর জুইয়ের চোখের পানি মুছে দিল। মীরের সামনে বেশ অপ্রস্তুত হয়ে পড়ল জুই। এত সরল কেন তুমি জুই? সরল মানুষকে সবাই কাঁদায়, আপনি উঠে এলেন কেন মামা? ঘরে গিয়ে বিশ্রাম করুন, আমি ওনার কথায় কিছু মনে করিনি। আচ্ছা মামা, উনি কে? ও হলো রিয়াসা, আমাদের বন্ধু। আপনি বিশ্রাম করুন। আরিয়ান শাওয়ার নিয়ে বের হলো মাত্র, কোমরে শুধু একটা সাদা টাওয়েল পরা। রিয়াসা আর তার কাজিন প্ল্যান করলো জুইকে দেখাবে যে আরিয়ানের সাথে রিয়াসার ঘনিষ্ঠতা আছে। রিমা, তুই দরজার সামনে দেখ, জুইকে দেখলেই সিগন্যাল দিবি। ওকে ডান। রিমা দেখলো জুই এদিকেই আসছে, হাতে কফির কাপ। উহুম্মম উহুম্মম। কাশি দিতেই রিয়াসা অজ্ঞান হওয়ার ভান করলো আরিয়ানের কাছে গিয়ে। রিয়াসাকে ধুলতে দেখে আরিয়ান ধরে ফেলল। রিমা জুইয়ের কাছে এগিয়ে গিয়ে বলল, ভিতরে যেও না এখন, একটু পর যাও। কেন? ভিতরে রিয়াসা আর আরিয়ান ভাইয়া কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। বোঝো না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করে? জুই মাথায় যেন বাদ পড়ল। সে রিমাকে উপেক্ষা করে এগিয়ে গেল। আরিয়ান রিয়াসার জ্ঞান ফেরানোর জন্য ডাকতে লাগলো। জুইকে দুঃখে দেখে রিয়াসা আরিয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, কি করছিস আরিয়ান? ছাড়, কেউ এসে পড়বে তো। অমনি আরিয়ানের চোখ পড়ল দরজায় দাঁড়ানো জুইয়ের দিকে। সে স্তব্ধ, যেন পাথর হয়ে গেছে এমন দৃশ্য দেখে। আরিয়ান এক ঝটকায় রিয়াসাকে সরিয়ে দিয়ে বলল, এসব কি হচ্ছে রিয়াসা? রিয়াসা জামা ঠিক করার নাটক করতে বলল, হয়েছে, তোর আর নাটক করা লাগবে না। আর এই যে মেয়ে তুমি, কোনো ভদ্রতা নেই, নখ না কটেনি ঢুকে যাও। মীর আসলো সেখানে, শক্ত গলায় বলল, ঠিক করে কথা বল রিয়াসা, ও আরিয়ানের ওয়াইফ। আর হাজবেন্ডের রুমে আসতে নক করতে হয় না, কারণ এই রুমটা ওরও। অভদ্রতা তুই করছিস নিউ ম্যারেড কাপলের রুমে এসে। তুই। মীরের কথা শেষ হওয়ার আগেই তুই বলল, থাক মামা, ওনাদের কিছু বলবেন না, আমিই চলে যাচ্ছি। চলে গেল তুই। রিয়াসা নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। আরিয়ান, তুই বিয়ে করেছিস? হ্যাঁ, আরিয়ান বিয়ে করেছে। আর তুই এসে ওদের মধ্যে অশান্তি করছিস। আরিয়ান তখনও নিরুত্তর। এবার কি হবে? কি জবাব দেবে জুইকে? রিয়াসা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। আরিয়ানকে তখনও দাঁড়িয়ে থাকতে দেখে মীর বলল, অমন আবালের মতো দাঁড়িয়ে না থেকে এটা গিয়ে মেয়েটাকে বোঝা। সহজ সরল পেয়ে সবাই ঠকাচ্ছে মেয়েটাকে, আমি ওকে ঠকাচ্ছি? তুই দেখলি না? চুপ কর, এই অবস্থায় দেখে যে কেউ ভুল বুঝবে। যা গিয়ে মেয়েটাকে বোঝা। রান্নাঘরে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল জুই। বাবার সাথে তার মায়ের ঝামেলা ছিল বরাবরের। পারিবারিক অশান্তির মধ্যে বড় হওয়া মেয়েটি ভেবেছিল এবার বুঝি সুখ হবে, কিন্তু এখানে আসার পর থেকে পদে পদে অপমানিত হচ্ছে। আর আরিয়ান, সে কি করে পারলো আমার ঠকাতে? জুই তো আর ওর পয়সায় লোভে বিয়ে করেনি, না নিজে এসে বলেছে আমায় বিয়ে করো। এসব ভেবেই কাঁদছিল জুই। দূরে দাঁড়িয়ে সবটা দেখছে মীর। মনে মনে ভীষণ দুঃখ পাচ্ছে ফুলের মতো সহজ সরল মেয়েটাকে কষ্ট পেতে দেখে। আনমনে ভাবল, তুমি যদি কোনোভাবে আমার হতে জুই, কখনো কাঁদতে দিতাম না তোমায়। দোস্ত, তুই কোথায় দেখেছিস? কোথাও পাচ্ছি না তো। আরিয়ানের কথায় মীরের ভ্রম ভাঙল। রান্নাঘরে দাঁড়িয়ে কাঁদছে দেখে। আরিয়ান ছুটে গেল রান্নাঘরের দিক। তার নববিবাহিতা শখের রমণী তার জুই ফুল খাচ্ছে, তাও আবার তার কারণে। তার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। ছুটে গিয়ে জড়িয়ে ধরল তাকে, যেন ছেড়ে দিলেই হারিয়ে ফেলবে। তুমি এভাবে কাঁদলে আমার ভীষণ কষ্ট হয় জুই ফুল।
তুমি একটা বার আমার কথাটা শোনো। আমি কোনো ভুল করছিলাম না। রিয়াসা তো। কথা শেষ হওয়ার আগেই গলে পড়ল জুই। ওর বরাবরই প্রেশার কম। এতক্ষণ ফুপিয়ে কেঁদেছে তার উপর। জ্ঞান হারালো তখনই। এই জুই। জুই তাকাও একবার। জুই। পাজা করে নিয়ে ঘরে গেল আরিয়ান। শুইয়ে দিল বেডে। 20 মিনিটের মধ্যেই জ্ঞান ফিরল। চোখ খুলতেই দেখলো তার মাথার পাশে। চোখ যেন পানিতে ভরে উঠল আবার। তার বাবা মা, ছোট ভাই রিদওয়ান, আরিয়ান, মেয়ে, তার শ্বশুর, শাশুড়ি সবাই সেখানে দাঁড়িয়ে। আম্মু, আমি থাকতে চাই না এখানে। জুইয়ের এমন কথায় বেয়ানের সামনে খুব লজ্জা বোধ করল ফাতিমা। বাড়ি ফিরেই মীরের মুখে সবটা শুনেছে। সে বিনয়ের সাথে বলল, এ বাড়িতে নতুন এসেছো মা, মানিয়ে নিতে একটু সময় তো লাগবেই। তুমি চাইলে তোমার বাবা মায়ের সাথে কদিন থেকে আসতে পারো। ও কোথাও যাবে না। আরিয়ানের শক্ত গলায় বলা কথা ফাতিমাকে বড় রাগান্বিত করল। জুইয়ের পরিবার এবার ভাববে আমরা ওর উপর অত্যাচার করি। বাবা, মা, আপনারা নিশ্চিতে থাকুন। আমি ওর পুরো কেয়ার রাখবো। ও সুস্থ হোক। থেকে আসবে কদিন মানিকগঞ্জে। এই অবস্থায় ওকে আমি যেতে দিতে পারবো না, ক্ষমা করুন। মায়া বেগম খুব খুশি হলেন জামাইয়ের এরূপ আচরণে। আমি নিশ্চিন্ত বাবা, তুমি খেয়াল রেখো। সবাই বাইরে চলে গেল। আরিয়ান জুইয়ের পাশে গিয়ে বসল। জুই মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। আরিয়ান জুইয়ের মাথায় হাত রেখে বলল, কথা বলবে না জুইফুল? রেগে আছো? তুমি আমাকে বিশ্বাস করো না বউ? নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না। রিয়াসা শুধুই আমার বন্ধু। আমায় কয়েকবার প্রপোজ করেছিলে, আমি রিজেক্ট করেছি। সেজন্য ও তোমার দেখাতে এই নোংরা ব্যাপারটা ঘটালো। উনি তো জানতেনই না যে আপনি বিয়ে করেছেন। কিন্তু তোমায় যে ভালোবাসি সেটা তো জানতো। ভালোবাসতে মানে? গত 3টে বছর যাবৎ তোমাকে ভালোবাসি জুইফুল। কত অজুহাতে দেখতে গেছি তোমায়। আর এটাও খুব ভালো করে জানে। তাই এমনটা করলো। জুই এবার অবাকের সর্বোচ্চ স্তরে। কি বলছে লোকটা? 3 বছর ধরে ভালোবাসে? আমায় আগে বলেননি কেন? ভেবেছিলাম বিয়ের পর বলবো। এখন নিজের বরের উপর আর রাগ নেই তো জুইফুল? উহুম। ভাবলাম আজ বাসরটা করবো। আজই অসুস্থ হতে হলো ওনাকে। আপনার মাথায় কি সবসময় এসবই ঘুরে? আমার বয়স কত যেন? মা বলেছিল আজ 27 পড়ল। আজ আমার বার্থডে। দেখো ভুলেই গেছি। সেজন্যই আপনার বান্ধবী ওরফে প্রেমিকা অমন সারপ্রাইজ বলে আমার ওপর হুমড়ি খেয়ে পড়েছিল। তারপরেই রেগে গেল। কি গিফট দেবে আমায়? কি আছে আমার কাছে? আর কি চাই আপনার? বাসর করতে চাই বউ। গত 27 বছরে একবারও বাসর করতে পারিনি। আশ্চর্য মানুষ একবারই। মুখে বাঁধলো জুইয়ের এমন কথা বলতে গিয়ে। আরিয়ান দুষ্ট হেসে বলল, তোমার কোমরের তিলটা লাল কেন? সবার তো কালো তিল থাকে। ছি। দরজায় একের পর এক করা নাড়ছে রিয়াসার বাবা। রিয়া মা, দরজাটা খোল। চলে যাও বাবা, ডেকো না আমায়। রিমা, রিমা। জি চাচ্ছু। বোনের কি হয়েছে দেখো তো। আসলে চাচ্ছু। মানে কথাটা কিভাবে বলি? আহা, তোমরা না বললে বুঝবো কি করে? আরিয়ান ভাইয়া আছে না, রিয়াসার বন্ধু, উনি। আচ্ছা, এই ব্যাপার। আমি কালই তার বাবার কাছে প্রস্তাব পাঠাবো। হা হা, এ নিয়ে কান্নার কি আছে? না চাচ্ছু, সে আর সম্ভব নয়। কারণ উনি বিয়ে করেছেন। কি হো হো? আরিয়ান বিয়ে করেছে? জি। রাগে যেন ফেটে পড়ছেন হামিদ সরোয়ার। তার একমাত্র মেয়ের সকল বায়নায় তিনি পূরণ করেছেন। কিন্তু জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটাই কিনা মেয়েকে দিতে পারবে না? না, তা তো হতে পারে না। রিয়া মা, তুই শান্ত হ। তোর আর আরিয়ানের বিয়ে হবে। এই মাসের মধ্যেই হবে। রিমা বোনের খেয়াল রেখো, আসছি আমি।
হামিদ সরোয়ারের কথায় বড় চিন্তায় পড়ল রিমা। জুইয়ের কোনো ক্ষতি করবে না তো সে? ভারী মিষ্টি মেয়েটা। তাকে কষ্ট দিয়ে বাড়ি ফিরে খুব অনুতপ্ত হয়েছে সে। রাত 11টা। ব্যালকনিতে দাঁড়িয়ে এক মনে আকাশ দেখছে মীর। মনে মনে ভাবছে, জীবনটা এমন না হলেও তো পারত। জুই আমার হতো, ছোট্ট একটা সংসার হতো। বাচ্চা। হেসে ফেলল মীর। আমিও নাকি সব ভাবছি, আহা। সে অন্য কারো সংসার করছে, আর আমি জেগে জেগে স্বপ্ন দেখছি। তার মনে পড়ে জুইকে ভালো লাগার মুহূর্তগুলো। মীর একজন ব্যাংক কর্মকর্তা, বড় একটা ব্যাংকের ম্যানেজার পদে আছে। সেই সুবাদে মানিকগঞ্জ যাওয়া হয়েছিল। অফিসের কাজ শেষ হলো তাড়াতাড়ি, তাই নতুন এলাকা ঘুরে দেখার শখ হলো তার। মানিকগঞ্জ শহরের মধ্যে পড়লেও জুইদের এলাকাটা গ্রামের মতোই। হাঁটতে হাঁটতে চোখে পড়ল স্কুল ড্রেস পরিহিতা স্নিগ্ধ কিশোরীর দিকে। লম্বা চুলগুলো দুই পাশে বেনি করা, চেহারায় কি অসম্ভব মায়া। বয়স 14 কি 15 হবে। চোখ আটকে যায় মীরের। গ্রামের মেয়েরাও এত ফর্সা হয়? আর চুলগুলো কি আসল? জুই কেবল একবার তাকিয়ে দেখল, কোনো জবাব দিল না। মীর পুনরায় বলল, আমি তো ভেবেছিলাম এতক্ষণ রেগে যাবে। যাক গে, তুমি কি লুকাল? জুই উপর নিচ মাথা নাড়ায়। তার শান্ত স্বভাব আর ভদ্র আচরণে খুশি হয় মীর। আশেপাশে কোনো খাবার হোটেল আছে? জি, সামনে গেলে অনেকগুলো দোকান পাবেন। আমি তো ভেবেছিলাম তুমি কথাই বলতে পারো না। তার নাম কি তোমার পিচ্ছি? জুই। ওয়াও। জুই ফুল? জুই কথা বাড়ালো না, হেঁটে চলে গেল। মীর তাকে ফলো করতে লাগলো। বাড়িতে চিনতে চায় ওর। সামনেই কয়েকটা বাড়ির মধ্যে ঢুকে পড়ে জুই। মীর ফিরে আসে। একেই বলে ওয়াইফ ম্যাটেরিয়াল। আশেপাশে খোঁজ খবর নেয় মীর। সবাই জুইয়ের ব্যবহার ও চারিত্রিক প্রশংসা করে। অফিস থেকে দেওয়া ফ্ল্যাটে ফিরে আসে মীর। ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নেয়। জুইয়ের স্কুলটাও জেনে নিয়েছে। কাল লাঞ্চের ফাঁকে একবার যাবে ভাবলে। ফোন বেজে উঠল তখনই। স্ক্রিনে অ্যারিয়ানের নম্বর দেখে মুখে হাসি ফোটে তার। কল ধরতেই উপাস থেকে অ্যারিয়ানের কণ্ঠ শোনা যায়। এই শালা ফোন ধরতে এত দেরি লাগে কেন রে? আর শালা, তোর মামির চিন্তায় আমি শেষ। মামি? এই মন্দির পোলা, তুই প্রেম করছিস তার মানে? তাও আবার আমায় না জানিয়ে। অতগুলো করে টাকা দিয়ে তোকে বিদেশে পড়াচ্ছে কি গালাগালির ওপর পিএইচডি করতে? কথা ঘুরাবি না। বল, কবে থেকে চলছে এসব? পিকো পাঠাবি এখনই। আরে দম নে বোনের ছেলে। আজই দেখলাম। এত কিছু নেই, এক দেখায় প্রেমে পড়ে গেলি। খুব সুন্দরী নিশ্চয়ই? হা হা করে সুন্দরী মামা। তবে? তবে কি? প্রপোজ কর। মেয়েটা অনেক ছোট রে, নবম শ্রেণীতে পড়ে। বয়স 14 বছর। ছি মামা, এতক্ষণে একটা কথা বললি। ওটুকু পিচ্ছি মেয়ে তোর ভার সইতে পারবে? নষ্ট ছেলে। এখনই অতদূর ভাবতে হবে না। ওকে না বলে ওর বাড়িতে বলবো ভাবছি। কিন্তু তার আগে কিন্তু তোকে আসতে হবে। ছাড়া কিন্তু বিয়েতেই করতে পারবো না, আমার রেজাল্ট এই মাসেই বেরোবে। একেবারে চলে আসতেছি মামা। বলিস কি বেটা? তাড়াতাড়ি আয়। তোকে ছাড়া কিন্তু বিয়েতেই করবো না, আমি বলে দিলাম। আরিয়ান দেশে ফিরে। মীর তখনও মানিকগঞ্জে। কাজী বাড়িতে সেদিন বেশ হয়ে পড়ে। আসলাম কাজীর একমাত্র পুত্র দেশে ফিরছে। ফাতিমাও হসপিটাল থেকে কয়েকদিনের ছুটি নেয় ছেলের আশা সুবাদে। আরিয়ান দেশে ফেরার 2 দিন অতিবাহিত হয়। পরদিন বেলা 10টা মতো বাজে, এমন সময় একটি মেয়ে আসে কাজী নিবাসে। সঙ্গে তার মা। মেয়েটার বয়স খুবই কম, তবুও বোরখা পরিহিতা। ফাতিমা বিনয়ের সাথে বাড়িতে নিয়ে বসায় দুজনকে। তাদের সাথে কিছু রিপোর্ট। ফাতিমা সেগুলোতে চোখ বোলাতে বলে, এখন শরীর কেমন জুই? জুই? আরিয়ানের কানে বাজতে থাকে ডাকটা। সে মুগ্ধ নয়নে দেখছে নিকাবের মাঝখানে এক জোড়া চোখ। আগে থেকে খারাপ হচ্ছে ম্যাডাম।
আগের মেডিসিনগুলো ঠিক করে নেওয়া হয়নি তোমার? ঘেমে যাচ্ছ তো নিকাপ করো, সমস্যা নেই। আমার বাড়িতে আর কেউ নেই। জুই নিকাপটা খুলে আরিয়ান স্থির হয়ে যায় সেখানে। জীবনে প্রথম কোনো নারীকে দেখে তার এমন অনুভূতি হচ্ছে। মেয়েটি কথা শেষে চলে গেল। আরিয়ান তখনও স্থির। মেয়েটাকে মা? আমার পেশেন্ট। বাড়িতেও আসে তোমার পেশেন্ট? না রে, মেয়েটা বড় ভালো। ওই আসে শুধু। কোথা থেকে আসে মা? মানিকগঞ্জে বাড়ি ওদের। ওভারিয়া প্রবলেম আগের থেকে কম আছে এখন। ও, বিবাহিত? না, সবে 14 বছর বয়স। আরিয়ানের চোখে ভাসছে জুইয়ের মুখখানি। সুন্দর চেহারা, ধূসর রঙা চোখ, লাল ঠোঁট, নাকের উপর বিন্দু বিন্দু জমা ঘাম। এর আগেও তো কত মেয়ে দেখেছে, কই এমন তো মনে হয়নি। কি ভাবছিস বলতো? ফাতিমার ডাকে আরিয়ানের ধ্যান ভাঙে। কিছু ভাবছি না মা। তোমার ওই পেশেন্ট আবার কবে আসবে? কালই। কেন? কালই? হ্যাঁ, ঢাকায় এসেছে। ওরা যাওয়ার আগে একবার মেডিসিনগুলো চেক করে দিব। কেন বলতো? এমনি। মীর এখনো আসলো না? রওনা হয়ে গেছে, এসে যাবে। কলিং বেল বাজলো তখনই। দেখ, মীর এলো বোধ হয়। আরিয়ান এক গাল হাসি নিয়ে দরজা খুলল। সাথে সাথে যেন শকট। জুই দাঁড়িয়ে দরজায়। আরিয়ান এবার খুব কাছ থেকে দেখলো তাকে। জুই আরিয়ানকে দেখে খুব অবাক হলে জিজ্ঞেস করলো, ফাতিমা আন্টি বাসায় আছে? জি আছে। ভেতরে এসো। না, আপনি একটু ওনাকে ডেকে দিন অনুগ্রহ করে। মা গোসলে গেছে, দেরি হবে। তুমি ভেতরে এসে বসো। জুই এর উপায় না পেয়ে ভিতরে গিয়ে বসলো। এবার বুঝলো এটা ডক্টরের ছেলে। কোন ক্লাসে পড়ছো তুমি? জি ক্লাস 9-এ। কার সাথে এসেছো? আম্মুর সাথে এসেছিলাম কিন্তু। কথা শেষ হওয়ার আগেই ফাতিমা আসলো। আরে জুই, এই সময় কি মনে করে মা? আন্টি দাদা ভাইয়ের স্ট্রোক হয়েছে। আম্মু ফিরে গেছে। আমি মেডিসিন নিয়ে নিয়েছি। আপনি একটু চেক করে দিন, তারপর আমার এক খালাম নিয়ে আছে, উনি গাড়িতে তুলে দেবে। আরিয়ান বলে, সে কি, তুমি একা যাবে কি করে? হ্যাঁ, সে তো জুই, তুমি একা কি করে যাবে? মা, আমি দিয়ে আসবো। যাবি তুই? হ্যাঁ, এমনিতে দেশে আসার পর থেকে বের হওয়া হয়নি, ঘুরে আসি। তাই কর। জুই ও আর অমত করল না। গাড়ি নিয়ে বের হলো আরিয়ান। সে নিজে ড্রাইভ করছে। জুই পাশেই বসে। অনেকটা রাস্তায় এসে গেল, কিন্তু জুই কোনো কথাই বলছে না। বাধ্য হয়ে আরিয়ানি বলে শুরু করলো, তুমি এত চুপচাপ থাকো কেন? এমনি। জুইয়ের বাড়ি এসে গেল। নেমে পড়ল। আসুন, ভেতরে আসুন। না না, তুমি যাও। তা কি করে হয়? আপনি এত পথ আমায় কষ্ট করে নিয়ে এলেন, ভেতরে আসবে না? বিদায় নিয়ে চলে যায় আরিয়ান। সে ভালোবেসে ফেলেছে জুইকে। ভীষণ রকম ভালো যাকে বলে। জুইয়ের অগোচরের কয়েকটা ছবি তুলে নিয়েছে আরিয়ান। বাড়ি এসে সেগুলি খুব মন দিয়ে দেখছে। কি রে মামা? আর রে মামা, আয়। তুই এত খুশি কেন? আমি একজনকে ভালোবেসে ফেলেছি মীর। ভীষণ রকম ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া বাঁচা পসিবল না হওয়া আমার। বলিস কি? হ্যাঁ। তার আগে তোরটা বল। না, তোরটাই আগে শুনি। তারপর তুই বলবি তো। সন্ধ্যা 6টা। মাগরিবের আজানের সময় হয়ে গেছে। মীর আর আরিয়ান বহুদিন পর আবার একসাথে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে। ছোটবেলায় ডাকাতের কবলে মীরের বাবা মা মারা গেলে মীরকে কাজী নিবাসে নিয়ে আসে ফাতিমা। আরিয়ানের মতোই যত্ন করে লালন পালন করে। মীর যেন বহু ঋণী আরিয়ান ও তার পরিবারের কাছে। আরিয়ান, হুমম, জীবনে যদি কখনো সুযোগ হয়, নিজের জীবন দিয়ে হলেও তোর কিছুটা ঋণ শোধ করার চেষ্টা করব। ব্যাংকে চাকরি করে মাথাটা এত গেল। কিসের ঋণ? ওসব ঋণ দেওয়া তোর কাজ।
তবে তুই চাইলে আমার একটা উপকার করতেই পারিস। কি সেটা? তুই সিগারেট খেয়ে মায়ের কাছে ধরা পড়তে গেছিলি প্রায়। আমি বাঁচিয়েছিলাম, সেটা ঋণ চাইলে শোধ করতে পারিস। আচ্ছা আমার বাপ, এবার বল কি করতে হবে? মামা। হ বল। তোর মামিরে আমার ঘরে দে না। আমি কেমনে? তুই কি তাকে বলেছিস কিছু? না, তুই কিছু একটা করবি। আমি কিছু জানি না। তার ঠিকানা জানিস তো? হ্যাঁ সব জানি, বাড়িতে গেছিলাম। জল অনেক দূর গড়িয়েছে আর এখন একা সাচ্ছ। চল উজু করে আসি, নামাজের পর লেক পাড়ে যাব। চল। লেক পাড়ের ফুরফুরে হাওয়ায় বেশ ভালো লাগছে আরিয়ানের। মুখে এক ছিলতে হাসি। চায়ের কাপ নিয়ে এগিয়ে আসে মীর। আরিয়ান আপানুমস্তক দেখলো তাকে। কালো পাঞ্জাবিতে পাকিস্তানিদের মতো লাগে মীরকে। লম্বা আরিয়ানের সমানই, তবে গায়ের রংটা আরিয়ানের মতো অতটা ফর্সা নয়। শ্যাম বর্ণের পেটানো শরীরের অধিকারী। নে তোর চা। হ্যাঁ দে। এবার বল তোর প্রেমিনীর কথা। বাসা কোথায় তার? মানিকগঞ্জ। বলিস কি বাপ, তোর মামির বাসা তো মানিকগঞ্জ। বিয়েটা একদিনই করা যাবে বল? দুজনে হো হো করে হেসে উঠল। মীর জিজ্ঞেস করলো, আচ্ছা নাম কি তার? ওর নাম জুই। আগে পরে কি তা জানি না আপাতত। আরিয়ানের মুখ খানিকটা মলিন হয়ে এলো। এ আবার সেই জুই না তো। না তা কি করে? মানিকগঞ্জে কত জুই তো আছে। ছবি আছে তোর কাছে? আছে। আরিয়ান ছবি বের করে মীরের দিকে ফোন বাড়িয়ে দিল। মীরের দুনিয়াটা কেঁপে উঠল। তার সত্তা চূর্ণ বিচূর্ণ হতে লাগলো। অবশ্যই আসতে লাগলো সর্বাঙ্গ। এ কি হলো? জীবনের প্রথম কোনো নারীকে এতটা মনে ধরলো আর তাকে তার প্রিয় বন্ধু ভালোবাসে। যে বন্ধু তাকে আশ্রয় দিয়েছে, শৈশব থেকে বিপদে আপদে সঙ্গ দিয়েছে, যার দৌলতে একটা পরিবার পেয়েছে, তার ভালোবাসা মীর কোনো দিন নিতে পারবে না। কি রে, কথা বলছিস না কেন? মীর চোখের কোণের জলটুকু আড়াল করে বলল, বাহ, তোর তো চয়েস আছে বলতে হয়। আমি ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি মীর। প্লিজ কিছু একটা কর। মীরের চোখ টলমল করে উঠল। তবে এইবার আর লুকাতে পারল না আরিয়ানের থেকে। এ ভাই, তুই কাঁদছিস? সেই ছোটবেলা থেকে দুজন বড় হলাম, এখন আমরা কত বড় হয়ে গেছি বল। আরিয়ান বুঝলো মীরের ছোটবেলার স্মৃতি মনে পড়েছে। জড়িয়ে ধরল মীরকে। মীরও আঁকড়ে ধরল আরিয়ানকে। মীরের মনের সাথে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ চলছে। একদিকে তার জীবনের প্রথম ভালোবাসা, আরেকদিকে তার সেই বন্ধু যে তার ঝড়ে পড়া জীবনকে বাঁচিয়ে তুলেছে। মীর মনে মনে প্রতিজ্ঞা করল, যে ছেলে নিজের চকলেট ভাগ করেও আমায় বেশি অংশ দিয়েছে তার ভালোবাসা আমি কখনো কেড়ে নেব না। জুই আরিয়ানেরই হবে। মীর এবার আরিয়ানকে ছেড়ে দাঁড়ালো। এবার তোরটা বল। আগে বল, মারবি না? আরে মারবো না, বল। আসলে আমি তোর পেটের কথা বার করার জন্য বোকা বানিয়েছি তোকে। আসলে আমার তেমন কেউই নেই। তবে জুইয়ের কোনো ইয়ং ফুফু খালা আছে কিনা একটু দেখিস ভাই। বোন হলেও চলবে। তুই না? যা তা একেবারে সর। সেদিন থেকে মীর জুইকে ছেড়ে দিল। তবে মন থেকে আর ছাড়তে পারল কই। মামা আসবো। মীরের ভাবনায় ছেদ ঘটল জুইয়ের ডাকে। আরে এসো। আবার বলতে হয় নাকি? এই ওষুধগুলো মা পাঠালো, রেখে দাও। জুই ফুল। হ্যাঁ এই যে বলুন। মা আর বাবা ইন্ডিয়া যাবে, আজ রাতেই ফ্লাইট। হঠাৎ? হঠাৎ না, আরো আগের প্ল্যান তুমি জানতে না তাই। ছেলে বৌমাকে বিদায় জানিয়ে বেরিয়ে গেল আরিয়ানের বাবা মা। আরিয়ানের ভীষণ ক্লান্ত লাগছে, একটু ঘুমাবে। কাউচে গায়ে এলিয়ে দিল। জুই সবে শাওয়ার নিয়ে বের হলো। পরনে ডার্ক গ্রিন কালার সুতি শাড়ি। সে সুতি শাড়িতেই কমফোর্টেবল। আরিয়ানের ঘুম উবে গেল। এই বউ। হুমম। জুই আয়নার দিকে তাকিয়ে উত্তর দিল,
চুল মুছছ কেন? পড়ুক না পানি, ঠান্ডা লেগে যাবে। কাছে এসো। জুই বাধ্য মেয়ের মতো আসলো। আরিয়ান জুইয়ের কোমর ধরে টেনে কাছে নিয়ে আসলো, মিশিয়ে দিল নিজের সাথে। তোমার গলার নিচটা খুবই সেক্সি যেন। ঘুমান আপনি, ছাড়ুন আমায়। এরকম শাড়ি পরে ভেজা চুলে আমার সামনে চলে আসো, আবার বলো ছাড়তে। আর আসবো না, সব সময় আসবে, আর আমি কন্ট্রোল হারাবো। বলেই জুইয়ের ঘাড়ে মুখ ডোবালো। জুই বুঝে গেছে আর তার রক্ষে নেই। আচমকা পাজা কোলে তুলে নিল জুইকে, বিছানায় শুয়ে দিল। ধপ করে শাড়ির আঁচল তুলে ফেলল। জুই চোখ মুখ খিচে বন্ধ করে আছে। অতঃপর দুজনে হারিয়ে গেলে সেই রঙিন সুখকর মুহূর্তে। দেয়াল ঘড়িটা টং টং করে রাত 3টার জানান দিচ্ছে। মীর একবার ঘড়ির দিকে দেখল, কি মনে করে বেড সাইড টেবিলের উপর রাখা কাচের ফুলদানিটা ছুঁড়ে মারল ঘড়ির দিকে। ঘড়ি সহ ফুলদানিটা টুকরো টুকরো হয়ে মেঝের টাইলসের উপর পড়ল। শালা তোর আর কি কাজ কাম নাই, ঘন্টায় ঘন্টায় বেজে যাওয়া। তুই টং টং করে রাত 3টের সংকেত দিয়ে কি বোঝাতে চাইছিস? আমার পছন্দের ফুলটা অন্য কারো বিছানায় শু। ছাহ হো, নিমুখারাম ঘড়ির তোড়ার জায়গা নেই আমার ঘরে। মীর দেয়াল হেলান দিয়ে ফ্লোরে বসে রইল। 3টে বছর ধরে বেশিরভাগ রাতই তাই নিদ্রাহীন যায়। কয়দিনই কি এমন ভালোবাসলাম মেয়েটাকে, যে এই দশা আমার আহ। আমি আসান হাবিব মীর কোনো মেয়ের দিকে তাকাইনি। সেই আমি ওই একরত্তি মেয়ের জন্য নাজেহাল দশায় ভুগছি। আনমনেই ভেবে চলেছে মীর। মীর গিটার বাজাতে খুব পছন্দ করে। গিটার নিয়ে গান ধরল। ভালোবাসার মতো ভালোবাসলে তারই কি গো বলে যায়। ক্ষণিকের ভুলে বিরহ নামলে তারই কি গো মন থেকে মোছা যায়। তারই কি গো বলে যায়। ভালোবাসা জাতি মানে না, কবু হাসি কবু কান্না। ভালোবাসা জাতি মানে না, কবু হাসি কবু কান্না। সারা সারা রাত ধরে ন্যায় প্রেম ঘুম কেড়ে বদনাম বঞ্চনা আসে যায়। তারই কি গো বলে যায়। সকালে ঘুম ভাঙতেই জুই নিজের উপর ভারী কিছু অনুভব করে। তাকিয়ে দেখে আরিয়ান সম্পূর্ণ শরীরের ভার ছেড়ে তার বুকের উপর শুয়ে আছে। নিজের দিকে খেয়াল হতেই ভীষণ লজ্জায় পড়ে যায়। দুজনেই সম্পূর্ণ বস্ত্রহীন, কেবল একটা সাদা পাতলা চাদর তাদের গায়ের উপর। আরিয়ানের সিল্কি চুলগুলো মুখের উপর পড়ে আছে। জুই হাত দিয়ে সরিয়ে দিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 8টা বাজে। আরিয়ান 10টায় অফিসে যাবে। কিন্তু আরিয়ানের মন শক্ত বাঁধন থেকে ছুটতে বেশ সময় লাগলো জুইয়ের। আস্তে আস্তে নিজেকে ছাড়ালো যাতে আরিয়ানের ঘুম না ভাঙে, নয়তো এই অবস্থায় জুই ভীষণ লজ্জায় পড়বে। জুই উঠে ওয়াশরুমে চলে গেল। গোসল করে লাল রঙের একটা সুন্দর 3 পিস পরল। এবার আরিয়ানকে দেখা দরকার। কাছে গিয়ে মাথায় আলতো করে হাত রাখলো। কাজী সাহেব, হুম্মম কাছে আসো। এই লোকটা ঘুমের মধ্যে এসব বলে নাকি? আমি জেগে আছি বউরান। তাহলে উঠে পড়ুন। 9টা বাজে অফিসে যাবে না? যাবো তো। জুই দূরে দাঁড়িয়ে চুল আছড়াতে লাগলো আবার। আরিয়ান চিৎকার দিল, এই বউ, আশ্চর্য, আপনি একটু আস্তে রাখতে পারেন না? আমি তো কাছে আছি। কথা সেটা না, কথা হলো আমার গায়ের জামা কাপড় সব কোথায়? জুই যেন বোকা বনে যায়। বলে কি লোকটা? জুইকে নিরুত্তর দেখে আবারও জিগায়, কি করেছো তুমি আমার সাথে? আমি কিছু করিনি। ও তাহলে বোধ হয় আমি করেছি। তাহলে আসেও আবার করি। তাড়াতাড়ি ফ্রেশ হন, আমি নাস্তা তৈরি করছি। শোনো, বলুন। পেইন কিলার খেয়ে নিয়েও ব্যথা কমে যাবে। ছি হো হো। আরিয়ান জোরে জোরে হাসতে লাগলো। রান্নাঘরে রান্না করছিল জুই। হঠাৎ আরিয়ান এসে পেছনের দিকে জড়িয়ে ধরল। কি করছেন? মামা বাসায় আছে তো? আমার বন্ধুর যথেষ্ট আক্কেল জ্ঞান রয়েছে বুঝলে। দেখো না, ঘর থেকে বেশি বের হয় না।
নিউ ম্যারিড কাপল কখন কোথায় রোমান্স করে ভাবা যায়? ছাড়ুন না, আগে আই লাভ ইউ বলো। না, ভালোবাসো না? জানি না। আর বাসলে কি? ঢোল পিটিয়ে বলতে হবে? বলো না, বললেই চলে যাব। মীর অনেকটাই সুস্থ, কিন্তু আরিয়ান এবং ফাতিমা কেউ তাকে যেতে দিচ্ছে না কাজিনিবাস থেকে। কিন্তু মীর আর পারছে না তাদের একসাথে দেখতে। উম্মাদের মতো ছটফট করে আজকাল। এই তো কাল জুইকে বাজা কোলে করে নিয়ে যাচ্ছিল আরিয়ান। দুজনের মুখে ছিল চমৎকার হাসি। মীরের কলিজাটা খান খান হয়ে যাচ্ছিল। সে নিজেকে আঘাত করছিল বারবার। এক পর্যায়ে রান্নাঘর থেকে ছুরি তুলে নিল। আজ হয় আরিয়ান বাঁচবে, না হয় আমি। পরক্ষণেই হুঁশ ফিরল। ফেলে দিলে ছুরিটা। আমি কি করতে যাচ্ছিলাম? আমি তো স্বেচ্ছায় ছেড়েছি জুইকে। তবে আমার পুড়ছে কেন? কেন এত পুড়ছে? তার গগনদীদেরই কান্নার সাক্ষী ছিল কেবল সাউন্ড প্রুফ সেই রুমটা। সে বেরিয়ে গেল বাড়ি থেকে, না জানি কি হয়ে যাবে বাড়িতে থাকলে। ভোর রাতে আর্ডে লোকেরা তাকে লেকের ধারে পেল। আরে এইটা তো মীর, আম্মু ডাক্তার ম্যাডামের পোলার বন্ধু। বড় ভালো পোলারা। এই তোমরা কেউ ডাক্তার আপায়ের খবর দেও, আমরা ওরে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। মীরের চোখ খুলল 10টার দিকে। চোখ খুলেই পাশে দেখলো ফাতিমা কাজীকে। ফাতিমা এবার জিজ্ঞেস করলো না শরীর কেমন। সে শক্ত চোখে চেয়ে আছে মীরের দিকে। তোকে আমি দুহাতে বড় করেছি মীর, আমার চোখকে ফাঁকি দিস না। কি হয়েছে বল। আমার কাছে এর কোনো উত্তর নেই আপু। উত্তর চেয়েও না। আবার চোখ বুজে আসে মীরের। ফাতিমা বুঝলো এভাবে কিছু বলবে নাও। নজর রাখতে হবে ওর ওপর। জুই ফুল। ঈশ্বর সাথে জোরে চেঁচেন কেন? বলুন কি হয়েছে? আমার ভীষণ প্রেম পাচ্ছে। এসব ছাড়া আর কি বা আছে আপনার মাথায়? শোনো, আমি একটা কাজে চিটাগং যাচ্ছি। আজ রাতেই রওনা হব। 3-4 দিন লাগবে, তারপরেই ফিরে আসবো। আমার বউটা যেন সাবধানে থাকে। আপনিও সাবধানে থাকবেন আর সময় মতো খেয়ে নেবেন। কিন্তু তোমাতে খেতে পারবো না। আপনি জানবে এখান থেকে। খালি অসভ্য কথা মুখে ছি হহ। জুই দৌড়ে পালালো, আরিয়ান ও পিছনে ছুটল। জুই থামো বলছি। ধরতে পারলে কিন্তু খবর আছে। থামবো না আমি। আরিয়ান ধরে ফেললো জুইকে। এবার কি করবে লজ্জাবতী? আজ তো তোমার লজ্জা ভাঙবই। ছাড়ুন। দূরে দাঁড়িয়ে সবটা দেখছে মীর। দেয়াল বরাবর জোরে একটা ঘুষি মারল। হাতে ফিনকি দিয়ে রক্ত ঝরতে লাগলো। সে সরে যেতে চাইলেও পারল না। নিজ চোখে দেখলো আরিয়ান আর তার শখের নারীর ঘনিষ্ঠ মুহূর্ত। তারা একে অপরকে চুম্বন করছে। জুই আরিয়ানের শার্ট খামচে ধরে আছে। আরিয়ান কোলে তুলে নিল জুইকে। নিজেদের ঘরে চলে গেল তারা। মীরও ঘরে আলে আসলো, তবে আজ আর নিজেকে আঘাত করলো না। আজ সে চিঠি লিখতে বসলো। জুই ফুল। হা হা। জুই ফুল। আরিয়ানের জুই ফুল। মীরের নিষিদ্ধ ফুল। ওহে প্রিয় ফুল, তুমি কখনো জানলেও না এই অধম তোমায় ভালোবেসে মরল। তুমি জানলে আরিয়ান রাজি তোমায় ভালোবেসে কবুল করে ঘরে আনলো। তুমি জানলে না আহসান হাবিব মীর তোমায় ভালোবেসে কতখানি পড়ল। জানো জুই ফুল, আমি মনুষ্যত্বের কাছে তোমায় হেরেছি। বন্ধুত্ব এবং মনুষ্যত্বের কাছে ভালোবাসাকে বাজি রেখে আমি সেই বাজিতে হেরে গেছি। জানো জুই ফুল, তোমাকে আমার করার তীব্র বাসনা নিয়ে ভালোবেসেছিলাম। সেই ফুলকে আমার থেকে নিষিদ্ধ করা হলো। আমি যে আর বাঁচতে পারছি না জুই ফুল। ক্ষমা করে দিও আমায়। আমি তোমায় ভালোবেসে অন্যায় করেছি। চিঠিটা ডায়েরির ভেজে রাখলো। গিটার তুলে গান ধরলো। আগে যদি জানতাম রে ভ্রমর, যাইবারে ছাড়িয়া মাথার কেশর 2 ভাগ করি রে, রাখিতাম বান্ধিয়া রে, ভ্রমর কইও গিয়া, ভাগ্য আমায় ছুবল মারে, রক্তে বিষের জ্বালা তুমি আমার আধার রাতের 100 তারার মালা।
তোমার আমার এই কাহিনী হাজা। মীর। ফাতিমার ডাকে মীর গান বন্ধ করলো। আরিয়ান ডাকছে, আয়। ঘরটার কি অবস্থা করে রেখেছিস? তুই যা, আমি গুছিয়ে দিচ্ছি। মীর বেরিয়ে গেল। আরিয়ানের ঘরের সামনে দাঁড়ালো। ভিতরে গেল না। ডাকছিলি আরিয়ান? হ্যাঁ শোন, আমি চিটাগং যাচ্ছি। জুই বাসায় থাকবে। দেখি শ্রেয়াসা বাসায় এসে ঝামেলা যেন না করে। আচ্ছা, সাবধানে যাস। আরিয়ান শক্ত একটা হাত দিল মীরকে। তারপর বেরিয়ে গেল। মীর নিজের ঘরে চলে গেল। ফাতিমা ফ্লোরে বসে আছে। সে নিস্তব্ধ, একেবারে নিস্তব্ধ। হাতে মীরে লেখা চিঠিটা। মীর দ্রুত এগিয়ে যায় ফাতিমার কাছে। আপু, আপু বিশ্বাস করো, আমি ওদের মধ্যে থাকবে না। অনেক দূরে চলে যাব আমি। এই যে মাথায় হাত দিয়ে বলছি আপু। হ্যাঁ রে মীর, তুই কবে এত বড় হয়ে গেলি রে? কবে এত স্যাক্রিফাইস করতে শিখলি? বন্ধুর জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে দিলি। আমি আমার আরিয়ানের সাথে কিভাবে বেইমানি করবো আপু? ছোটবেলা থেকে ও নিজের পকেট খরচের টাকাটাও ভাগ করে আমার পকেটে গুঁজে দিত। নিজের পছন্দের খেলনাটাও আমায় দিয়ে দিত। আজও নিজের প্লেটের মাংসের ভালো টুকরোগুলো আমার পাতে তুলে দেয়। সেই আরিয়ানের ভালোবাসাকে কিভাবে কেড়ে নেব আমি? মীর ফাতিমার পায়ে পড়ে কাঁদতে লাগলো। তোকে ছোট থেকে পেলে পুষে বড় করলাম, সেই তুই এভাবে নিজেকে কষ্ট দিস, হলিদায় লাগে রে মীর। তোকে আমি চাঁদের টুকরো বউ এনে দিব, বুঝেছিস? একদম নিজেকে কষ্ট দিবি না। মীরকে অনেক বুঝিয়ে চলে গেল ফাতিমা। মীর আজ অনেক কাঁদলো, প্রচুর কাঁদলো। সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে পেল। আমি আরিয়ানের ভালোবাসা কেড়ে নেব না, তবে আমার কষ্ট তো কমাতেই পারি। মীর আরেকটা চিঠি লিখলে টেবিলের ওপর রাখলো। রাত ৩:৪৫। মীরের দেহটা ঝুলে পড়ল ফ্যানের সাথে। চারিদিক নিস্তব্ধ। কেউ জানতেও পারল না মীরের কষ্টের দিন শেষ। জুই জানতেও পারল না শেষ নিঃশ্বাসের ত্যাগের সময়েও মীরের হৃদয় পড়েছে তাকে একবার দেখার আশায়। সকাল হতেই কাজী নিবাসে হইচই পড়ে গেল। বাড়িটা ভর্তি মানুষ। ভিড় ঠেলে ভিতরে ঢুকতে কষ্ট হচ্ছে আরিয়ানের। কয়েকজন পুলিশ কাজের লোককে কিসব জিজ্ঞেস করছে। লোকটা কাঁদছে আর উত্তর দিচ্ছে। মানুষের টুকটাক কথা কানে যাচ্ছে আরিয়ানের। পোলারে দেখা বোঝাই যায় না এত বড় ঝড় যাইতেছে জীবনে। তাকে ফোনে বলা হয়েছে মায়ের হঠাৎ শরীর খারাপ, তাই মাঝ রাস্তায় গাড়ি ঘুরিয়েছে। খানিক এগুতেই দেখলো ফাতিমা কাজী পাগলের মতো উদাস হয়ে বসে আছে। জুই পাশে বসেই কাঁদছে। রিয়াসাও এসেছে, কিন্তু মীরকে কোথাও দেখা যাচ্ছে না। ও আবার কই গেল? হঠাৎ চোখ গেল সাদা কাপড় মোড়ানো। ওটা কে? আরিয়ান ছুটে গিয়ে মুখের কাপড় ওঠালো। সে ছিটকে দূরে পড়ল। না, না, এ আমি কি দেখছি মীর? না না, এটা মীর হতেই পারে না। মীর কোথায় তুই? মীর? না, এটাই তো মীর, কিন্তু ওইভাবে কেন শুয়ে আছে? আবার কোথায় পড়েছিল? আরিয়ান ছুটে গেল মায়ের কাছে। হাঁটু মুড়ে বসে পড়ল। ও ও মামা। মা, ও কোথায় পড়েছিলে? হ্যাঁ, ওকে রাগ করে আর হসপিটাল না নি, তাই না? মা, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। এইবার সুস্থ হোক, দেখি ওর কি অবস্থা করি আমি, দেখো তুমি। সবাই এভাবে কি দেখছে মা? ওর জ্ঞান ফিরেনি তো এখনো। এই জুই, একটু পানি আনো না। ছিটা দেই ওর চোখে মুখে। ধপাস করে পড়ে গেল আরিয়ান। জ্ঞান হারালো। ওকে হসপিটালে ভর্তি করানো হলো। ডক্টর ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। যখন আরিয়ানের ঘুম ভাঙলো ততক্ষণে মীরের দফন হয়ে গেছে। চোখ খুলে আরিয়ান দেখলো জুই পাশে বসে। গোলবেল চোখ মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। এবার আরিয়ান পাগলামো করলো না। ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, আমি যাওয়ার পর কি হয়েছিল জুই? মামা নিজের ঘরে চলে গেছিল। মা আর আমি শুয়ে পড়েছিলাম।
আমি যখন তাহাজ্জুদ পড়তে উঠলাম পানি খেতে রান্নাঘরে গেছিলাম। মীর মামার ঘরে লাইট জ্বলতে দেখে ভাবলাম আবার শরীর খারাপ করলো কিনা। দরজা খোলাই ছিল তাও ডাকলাম, কিন্তু সাড়া দিল না। ঘরে গিয়ে দেখলাম জুই আর বলতে পারল না। আরিয়ান চোখ বন্ধ করে নিল। সারা জীবন আরিয়ানের কাছে সবকিছু শেয়ার করেছে মীর। আজ কি এমন হলো যে সে বলল না আমায় একবার নিয়ে যাবে ওর কবরের কাছে? মা আপনাকে বিশ্রাম নিতে বলেছে। ঠিক আছে আমি। মীরের আত্মহত্যার একদিন পরেই ঘটল আরেক ঘটনা। রিয়াসার বাবা হামিদ সরোয়ারের লাশ পাওয়া গেল নর্দমায়। গলা কেটে হত্যা করা হয়েছে। একের ওর এক অস্বাভাবিক ঘটনা জুইয়ের মাথার উপর দিয়ে যাচ্ছে। আজ কিছুতেই কাজে মন দিচ্ছে না আরিয়ানের। বড্ড বেশি মনে পড়ছে মীরকে। বাসায় ফিরে সোজা গেল মীরের ঘরে। মীরের জিনিসগুলো স্পর্শ করে দেখল। চোখের কোণে পানি জমল। মীরের গিটারটা হাতে তুলে নিল। গিটারের ভিতর থেকে একটা কাগজ পড়ল। গিটার রেখে আরিয়ান কাগজটা খুলল। মীরের হাতে লেখা একটা চিঠি। তাতে লেখা, মা, তোমাকে আজ মার রাখতে ইচ্ছা করলো আপু। মায়ের চেহারাটাও মনে নেই আমার। ছোটবেলা থেকে তুমি আমার মায়ের অভাব পূরণ করেছ। জানো আপু, আমি আর নিজের সাথে যুদ্ধ করতে পারিনি। সব কষ্ট শেষ করে দিলাম। তাই আমি আরিয়ানকে কষ্ট দিতে পারবো না। তবে নিজেও আর কষ্ট সইতে পারলাম না। জানো আপু, তোমার মেয়ের একটা বিশাল বড় কাজ পড়েছে। গতকাল হামিদ আঙ্কেল জুইকে মারতে এসেছিল। আমি তাকে গলা কেটে নর্দমা ফেলে এসেছি। ভালো থেকো আপু। ইতি মীর। আরিয়ান স্তব্ধ হয়ে গেল চিঠিটা পড়ে। দৌড়ে চলে গেল মায়ের ঘরে। আমার দিব্যি আরিয়ান, যদি মীরের ব্যাপারে কিছু জিজ্ঞেস করিস আমার মরা মুখ দেখবেই। মা, কাল থেকে কিচ্ছু খায়নি মেয়েটা। সে খেয়াল আছে তোর? যা ওকে কিছু খাওয়াতে পারিস কিনা দেখ। মুন্তাহা, দাঁড়াও বাবু, পড়ে যাবে তে। পাপা, কি করছে আমার মাটা? আম্মুকে ঝালানো হচ্ছে। ফাতিমা কাজে বেরিয়ে আসলেন ঘর থেকে। জুই, এক কাপ চা করে দে তো মা। হ্যাঁ মা, দিচ্ছি। আরিয়ান মুন্তাহাকে দুধটাতেই খাইয়ে দে, বৌমাকে জ্বালাচ্ছে বড্ড। মা, আজ মীরের মৃত্যুবার্ষিকী। ফাতিমা চোখ মুছল। মনে আছে আমার। 5 বছর হয়ে গেলে ছেলেটা আমাদের সাথে নেই। মীরের মৃত্যুর 5 বছর হয়ে গেছে। জুই আর আরিয়ানের 3 বছরের একটা মেয়ে হয়েছে। তার নাম লিখেছে মুন্তাহা। জুই ফুল। পাপা, তুমি আম্মুকে ফুল কেন বলো? তোমার আম্মু বেঁচে ধরেছিল। আমি তো অক্ষরে ছিঁড়ে এনে বিয়ে করে নিয়েছি, তাই ফুল বলি। বাচ্চার সামনে কি বলছেন এসব? ওকে ঘুম পাড়িয়ে দাও, আমার ভীষণ প্রেম পাচ্ছে। সমাপ্ত।